আজ প্রায় 5 বছর পর দেশে যাচ্ছি। এই 5টা বছর আমার থেকে অনেক প্রয়োজনীয় জিনিস কেড়ে নিয়েছে। সম্ভবত কেউ অনেক বছর পর দেশে গেলে অনেক আনন্দ অনুভব করে, কিন্তু সেটা আমার জন্য হয়ে ওঠেনি। কিছুদিন আগেই আমার পড়াশোনা শেষ করেছি, আর এখন আমি কানাডার বিমানবন্দরে নিরাপত্তা রক্ষীরা আমাকে ভালো করে দেখে ফ্লাইটে যেতে বলল। ফ্লাইটে উঠে প্রথমেই নিজের সিটে গিয়ে বসলাম। আজ কেন জানি না অতীতের সব কথাগুলো মনে পড়ছে আব্বুর কথা, যিনি কিনা আমার সব আবদার পূরণ করতেন। কিছু সময় পরেই আমাদের ফ্লাইটটা আকাশপথে উড়াল দিল। বুঝতে পারছি না, সবাই দেশে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়ে, কিন্তু আমার তো তা হচ্ছে না। মনের ভিতরে ভয় বিরাজ করছে, হয়তো এটাই হওয়ার কথা ছিল। আজ অতীতটা খুব করে ডাকছে আমায়। এসব ভাবতে ভাবতেই চোখটা বন্ধ করে নিলাম। কলেজের প্রথম দিন থেকে শুরু করা যাক। সময়টা ছিল 2015 সাল। ঘুমিয়ে আছি, এমন সময় আম্মু রুমে এসে ঘুম থেকে ডেকে তুলল। তারপর আর ঘুমিয়ে উঠে ফ্রেশ হতে বাথরুমে চলে গেলাম। এখন আমার পরিচয়টা দেওয়া যাক। আমি সোহানুর রহমান, বাবা মায়ের দ্বিতীয় ছেলে। বড় ভাইয়া আছে। ভাইয়া আর আব্বু অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকে, আর আমি থাক, এখন আর জানতে হবে না। ফ্রেশ হওয়া শেষ, সকালে নাস্তা করার জন্য রেডি হয়ে নিচে এলাম। শুনলাম তুমি নাকি আজকে কলেজে যাচ্ছ। জি আব্বু, বাসায় থাকতে ভালো লাগছে না, তাই ভাবলাম কলেজে যাই। ঠিক আছে, আমি আমজাদকে বলে রাখছি তোমাকে কলেজে দিয়ে আসবে। না আব্বু, তার দরকার নেই, আমি রিক্সা করে চলে যেতে পারবো। কিন্তু ভাইয়া তুমি তো আব্বুকে কিছু বলো। আরিফ কি বলবে? আব্বু, সোহান যা বলেছে তা করতে দাও না। কিন্তু তুমি একটা জিনিস ভেবে দেখো, ওকে দেখে কে বলবে যে আমার ছেলে বা তোমার ছোট ভাই? প্লিজ আব্বু, সোহান যেহেতু চায় না এই বিলাসবহুল জীবন, তাহলে ওকে জোর করছো কেন? ঠিক আছে, তোমরা যেটা ভালো মনে করো। আসলে আমরা অনেক বড় লোক, কিন্তু আমি একদম সাধারণভাবে চলাফেরা করি। তার জন্য কত কথা শুনতে হয়েছে। তারপর নাস্তা করে বাসার বাইরে চলে এলাম। প্রায় 5টা মিনিট অপেক্ষা করার পর একটা রিক্সা পেলাম। কলেজে ঢুকতে যাব ঠিক তখনই অবাক হচ্ছেন, আমিও হয়েছি। কিছু না জেনেই থাপ্পড় খেলাম। তাকে দেখলাম একটা মেয়েদের গ্যাং বলতে কিছু মেয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। যে মেয়েটা আমাকে থাপ্পড় মারলো তার দিকে করুণ আর্তনাদে তাকিয়ে আছি। হঠাৎ ওই মেয়েটা আমার কলার ধরে এক পাশে নিয়ে গেল। ওই শালা ফকির, তুই আমার ফ্রেন্ডকে কি বলেছিস? মানে কি আপনার ফ্রেন্ড? আর কি বলেছি? ন্যাকা, এ যেন ভাজা মাছ উল্টিয়ে খেতে জানে না। দেখেন, আপনার কোথাও ভুল হচ্ছে। কি আমি ভুল করছি? তুই আমাকে চিনিস আমি কে? না, আর জানতেও চাই না। প্লিজ আমাকে যেতে দিন, আমার ক্লাস আছে। যেতে তো দিবই, তার আগে আমার ফ্রেন্ড থেকে মাপ চাইবি। ঠিক আছে, আপনার ফ্রেন্ডকে ডাকুন। সে যদি বলে আমি তাকে কিছু বলেছি, তখন মাপ চেয়ে নিব। মেয়েটি আমার কথা শুনে অন্য একটা মেয়েকে বলল তাকে ডেকে আনতে। কিছু সময় পরে ওই মেয়েটির সাথে আরেকটি মেয়েকে নিয়ে আসলো। হয়তো এনার জন্যই মার খেতে হলো। এখনো গালটা ব্যথা করছে। ওই মেয়েকে বললাম, আপু, আমি কি আপনাকে কিছু বলেছি? মেয়েটা বলল, আসমা, আমি যার কথা বলেছিলাম সে ইনি না, ও না আরেকজন ছিল। তার মানে মেয়েটির নাম আসমা। নামটা সুন্দর হলেও বদের হাড্ডি। চেনা নেই জানা নেই অপরিচিত মানুষকে থাপ্পড় মারে। তাদের দিকে খেয়াল করলাম, তারা কি যেন কথা বলছিল। এদিকে আমার ক্লাসে যেতে লেট হয়ে যাচ্ছিল। তারপর আসমার থেকে বলে ক্লাসের দিকে হাঁটা শুরু করলাম, কিন্তু আবারও ডাক দিল। তারপর নাম জিজ্ঞাসা করলো। আমি নাম বলে ক্লাসে চলে এলাম। দেখলাম বন্ধুরা আগে থেকে ক্লাসে বসে আছে, বন্ধুদের সাথে কথা বলছি। এমন সময় আসমা, মানে ওই বজ্জাত মেয়েটা রুমে আসলো। আমাকে দেখে খানিকটা সময় তাকিয়ে রইল। আমি সেদিকে চোখ না দিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলাম। কিছু সময় পর রুমে স্যার এলো। স্যার ক্লাস নিচ্ছেন। এমন সময় আমার কাছে এলো। তোমার নাম কি? সোহানুর রহমান। তুমি কি এই ক্লাসের? আমি কিছু বলার আগেই না স্যার, ও তো ক্লাসে না। মেয়েটার কথা শুনে মন চাচ্ছিল থাপ্পড় দিয়ে দাঁত ফেলাই দেই। একটু আগে বাজে ব্যবহার করেও মন ভারিনি, এখন আবার স্যারের কাছে বেয়াদব বানাচ্ছে। এই ছেলে, কথা বলছো না কেন? কি বলবো স্যার? দেখছেন না, ও তো একটা ফকির। না স্যার, আমি চুপ করো, আর আমার ক্লাস থেকে এই মুহূর্তে বের হয়ে যাও। আমার বন্ধুরা বলতে চাচ্ছিল, ওদেরকে স্যার কিছু বলতে দেয় নাই। কি আর করা, রুম থেকে বের হয়ে এলাম। আসার সময় লক্ষ্য করলাম আসমা আমাকে বের করে দেওয়াতে হাসাহাসি করছে। ওর হাসি দেখে মন চাইছিল মাথায় তুলে একটা আছাড় মারি। রুমে থেকে বেরিয়ে প্রিন্সিপাল স্যারের রুমে গেলাম। স্যার আসবো?
আরে সোহান, তুমি এখানে আসো, ভিতরে আসো। স্যার আমাকে ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছে। কেন, তুমি কি স্যারের সাথে খারাপ ব্যবহার করেছো যে বের করে দিল? না স্যার, তিনি মনে করেছে আমি কলেজের ছাত্র না, তাই তিনি বের করে দিছে। তোমার বন্ধুরা কিছু বলেনি? স্যার বলার সুযোগ দেয়নি। ঠিক আছে, চলো। কিন্তু স্যার প্লিজ আপনি কাউকে আমার পরিচয় জানাবেন না, প্রমিস করেন। ঠিক আছে, চলো। তারপর প্রিন্সিপাল স্যারের সাথে ক্লাসে আসলাম। স্যার বলে দিয়ে গেল, কিন্তু আমার পরিচয় দেয় নাই। প্রিন্সিপাল স্যার চলে গেল, কিন্তু এদিকে রাফি স্যার আসমার প্রতি রেগে ফায়ার। আসমাকে কিছু ঝাড়ি দিয়ে স্যার আসমাকে আরও কিছু কথা শুনিয়ে বসতে বলে। আজকের মতো ক্লাস শেষ করে বাইরে বের হলাম, ঠিক তখন দেখলাম সামনে আসমা। শালা কুত্তা, আজ তোর জন্য আমাকে স্যারের কতগুলো কথা শোনাইলো। সেটা আমি এখন কি করব? তুই কি করবি মানে? তাড়াতাড়ি সরি বল। কি আমাকে মেরে আবার বলছেন আমি আপনাকে সরি বলবো? যেটা বলছি সেটা কর, না হলে আবার দিব। থাক, দেয়া লাগবে না বলছি। গুড, এখন তাড়াতাড়ি বল। কিছুক্ষণ আশেপাশে তাকিয়ে বললাম আই লাভ ইউ। কথাটা বললেই হোসাইন ভোল্টের দৌড় দিলাম। পিছু থেকে আসমা কুত্তা, বাদর, বদমাইশ, হারামি আরও কত কি বলছে। আমি আর সেদিকে কান্না দিয়ে বাসার দিকে রওনা দিলাম। মেয়েটা দেখতে জোস, যে কেউ ক্রাশ খাবে, তবে মেয়েটা একদম গুন্ডি। চেনা নেই জানা নেই এসে থাপ্পড় মারে, তবে মেয়েটাকে দেখতে অনেক মায়াবী। মন চায় সারা জীবন তার এমন মায়াবী চেহারা দেখে জীবনটাকে উৎসর্গ করে দেই। এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। বাসার ভিতরে ঢুকে দেখলাম আব্বু আর ভাইয়া বসে আছে। আরে আব্বু, ভাইয়া, তোমরা কখন এলে? এই তো মাত্র আসলাম। তা তোমার কলেজ কেমন কাটলো? একদম বাজে। কেন, কি হয়েছে? একটা অপরিচিত মেয়ের হাত থেকে মার খেতে হয়েছে। তোমাকে বললে তো শোনো না, এখন দেখো। এত হেসো না, মুখের ভিতরে টাইটানিক চলে যাবে। আচ্ছা শোনো, আজ থেকে তোমার উপরেও একটা কাজ থাকবে। হ্যাঁ আব্বু বলো। আমাদের অফিসকে দুটি শাখায় ভাগ করা হয়েছে। একটা তুমি আর তোমার ভাইয়া সামলাবে, আর একটা আমি নিজেই সামলাবো। আব্বু আমার মনে হয় ভাইয়া নিজেই পারবে। জি না, আর তাছাড়া তোমার ভাইয়া নিজেই তোমার কথা বলেছে। ভাই তুই আমাকে মাফ কর, এটা আমার একার দ্বারা সম্ভব না। ভাইয়া, তাই বলে আমি? তুই ছাড়া কে আছে বল? ঠিক আছে, পরে ভাববো। তারপর সেখান থেকে সোজা রান্নাঘরে চলে আসলাম। কি করো আম্মু? থাক, এত ভালোবাসা দেখাতে হবে না। এখন বলেন সাহেব, আপনার জন্য কি করতে পারি? আম্মু তুমি এটা বলতে পারলে? এত কথা না বলে সোজাভাবে কথা বলো। না মানে ভাইয়ার সাথে আমাকে অফিস সামলাতে হবে নাকি এখন থেকে? কিন্তু তুমি তা করতে চাও না, তাই তো? মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। ঠিক আছে, তাহলে তুমি তোমার ভাইয়ার জন্য একটা পিএস দেখো। আম্মু আমি কিভাবে পার্সোনাল সেক্রেটারি? গাধা, একটা নিউজে দাও, তাহলেই তো হয়। ঠিক আছে। আজ প্রথম না, এর আগেও আম্মুর থেকে অনেক আইডিয়া নিছি, আজকেও নিলাম। রুমে এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। সন্ধ্যা 7:30-এ ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু বন্ধুদের সাথে ফেসবুকিং করতে লাগলাম। কিছু সময় পর ভাইয়া আমার রুমে আসলো। আরে ভাইয়া তুমি আসো, বসো। কেন, আমি কি আসতে পারি না? আমি কি সেটা বলছি? হয়েছে, আর রাগ দেখাতে হবে না। এখন ভাই আমার একটা সাহায্য করতে হবে। ঠিক আছে বলো। আমি আসলে একটা মেয়েকে ভালোবাসি, আর মেয়েটাও আমাকে ভালোবাসে। এখন বলো কি করতে হবে। তুই যদি বাসায় এ কথাটা বলিস তাহলে আমার জন্য অনেক বড় উপকার হবে। বিনিময়ে কি পাবো? তুই যা চাস তাই পাবি। পাক্কা? পাক্কা। ঠিক আছে, তুমি এখন ওই মেয়েটা মানে হবু ভাবিটাকে তোমার পিএস হিসেবে নিয়োগ করো, তারপর বাসায় বলে দিব, তখন না হয় হবে। তারপর ভাইয়ার সাথে আরও কিছু কথা বলে ভাইয়া চলে গেল। কিছু সময় পর রাতের খাবার খাওয়ার জন্য ডেকে গেল। তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন কলেজে বন্ধুরা সবাই মিলে আড্ডা দিচ্ছি, তখন দেখলাম আসমা এবং তার গ্যাং আমাদের দিকেই আসছে। দোস্ত, এই আসমার বাবা কে রে? তুই শফিক চৌধুরীকে চিনিস? আমাদের অফিস থেকে উৎপন্ন 5%-এর অংশীদার। কেন, কি হয়েছে? আরে বেটা, আসমা সেই শফিক চৌধুরীর মেয়ে। আর তাতে এত ভাবনা কি? সোহান দোস্ত, একটা কথা বলি। হ্যাঁ বল, কি কথা? জয় কিছু বলবে তার আগেই আসমা এসে হাজির। ওই কুত্তা, এদিকে আয়। কুত্তা মানে? ওই তোমাকে বলিনি, তুমি চুপ থাকো। এই মেয়ে, তোমার সমস্যা কি? কাল থেকে তুমি সোহানের পিছু পড়ে আছো কেন? সেটা তোমাদের না জানলেও চলবে। আর তুই এদিকে আয় তাড়াতাড়ি।
তারপর আর কি করা, যে ধানি লঙ্কা মেয়ে না জানি আবার কখন থাপ্পড় দেয়। অবশ্য বন্ধুরা যেতে বারণ করেছিল, কিন্তু আমি না শুনে আসমার সাথে এলাম। বলো কি বলবে? কাল তুই ওটা বললি কেন? কোনটা? আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আমার কথা শুনে আসমার সব ফ্রেন্ডরা হাসতে লাগলো, আর মিস ধানি লঙ্কা রাগে গজগজ করে আমার শার্টের কলার ধরে বলল, তুই কি আমাকে মেন্টাল মনে করিস? আরে না, আমি সিরিয়াসলি তোমাকে ভালোবাসি। বিশ্বাস না হলে একবার আমার প্রেমে পড়ো। আইসে, তুই জানিস আমার পিছনে কত ছেলে ঘোরাঘুরি করে? জানি না, তবে আমি তোমার পিছু ঘুরবো না, আমি ঘুরবো তোমার সামনে দিয়ে। ওই কুত্তা, তোর ভয় করছে না এসব বলতে? তুমি জানো না ভালোবাসার কাছে ভয় পেতে নেই। ধুর, তুই আমার চোখের সামনে থেকে এখন যা। ঠিক আছে, টাটা বলে চলে আসলাম। আমার ভাগ্য ভালো যে আজ থাপ্পড় খেতে হয়নি, না হলে এতক্ষণে কয়টা যে মারতো তার হিসেব নাই। এসব ভাবতে ভাবতে বন্ধুদের কাছে চলে এলাম। কিরে, আজ কি বললো? আজ কিছু বলিনি, উল্টো আমি নিজেই ওকে রাগাই নিছি। তাই নাকি? আর সাকিব, তুই কি যেন বলতে চাইছিলি? না, তেমন কিছু না। আরে শালা বল, কি হয়েছে? আমি 17 তারিখে নানু বাসায় যাব। কেন, বোরা কি অসুস্থ? আরে না, প্রিয়ার বিয়ে ঠিক হয়েছে। তাহলে তো ভালোই, ফ্রিতে দাওয়াত খেতে পারবি। তোরা মজা নিচ্ছিস? তাছাড়া কি করব? তোর জীবন থাকতো তো তুই প্রিয়াকে কিছু বলতে পারবি না, আমি শিওর। দূর শালা, তোদের বলাই আমার ভুল হয়েছে। ঠিক আছে, আমরা সবাই সরি, আর চিন্তা করিস না, আমরাও তোর সাথে যাব। আমরা কেন? সেটা গেলেই বুঝতে পারবি। তারপর আর আড্ডা দিয়ে ক্লাসে চলে গেলাম। সবগুলো ক্লাস করার পর বাসায় চলে আসলাম। রাতে রুমে বসে আছি, এমন সময় ভাইয়া আসলো। এখন কি করব? পিএস করে নিছো? হুম, ঠিক আছে, কাল তাহলে আমি বাসায় বলে দিব। ঠিক আছে, এখন আমি গেলাম। ওকে যাও। রাতের খাবার খেয়ে সেদিনের মতো ঘুমিয়ে গেলাম। পরের দিন কলেজে এসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, এমন সময় মিঠু এসে বলল আমাকে প্রিন্সিপাল স্যার ডেকেছেন। তারপর বন্ধুদের সাথে আর কথা না বলে প্রিন্সিপাল স্যারের রুমে চলে গেলাম। স্যার আসবো? আসো। স্যার আমায় ডেকেছেন? আগে তুমি বসো। জি স্যার, এখন বলুন। আমি দুদিন ধরে লক্ষ্য করছি তুমি আসমা মেয়েটার সাথে বেশি কথা বলছো, এবং তুমি নাকি ওর হাতে মারও খেয়েছো। এই কথা যদি তোমার বাবা মানে, আমার বন্ধু যদি জানতে পারে তাহলে কি হবে, আর আমাকে কি বলবে, বুঝতে পারছো? জি স্যার, তবে আপনি চিন্তা করবেন না, আব্বু জানে আমাকে একটা মেয়ে থাপ্পড় দিছে, বাট সেটা যে আসমা তা জানে না। কিন্তু কেন? স্যার, আপনি আর আন্টি কিভাবে বিয়ে করেছিলেন? পালিয়ে গিয়ে। কেন পালিয়েছিলেন? ভালোবাসি তাই। স্যার, এটাই আমার উত্তর। তবে রে, তোকে আমি দেখাচ্ছি, দাঁড়া। স্যার, কথাটি বলার সাথে সাথে আমি ফুরুত, কারণ স্যার যদি আমাকে ধরতে পারে তাহলে আমার ইজ্জতের ফালুদা বের করে ছাড়বে। তার মধ্যে একটা উদাহরণ হলো কান ধরে 10 মিনিট দাঁড়িয়ে থাকা। আর স্যারের সাথে ফাইজলামো করার কারণ হলো আব্বু আর স্যার খুব ভালো বন্ধু। প্রিন্সিপাল স্যারের রুমে থেকে দৌড়ে বের হয়ে বন্ধুদের কাছে যাব, এমন সময় কার সাথে যেন ধাক্কা লাগে পড়ে গেলাম। খেয়াল করলাম রুহি। সরি রুহি, আমি আসলে তোমাকে খেয়াল করিনি। তবে একটু দেখে চলতে শেখো। এখন থেকে তাই করব। আর তোমাকে ধন্যবাদ কিছু না বলার জন্য। কেন? তোমার জায়গায় তোমার গন্ডি বান্ধবী থাকলে আমার গালে এখন 2টা পড়তো। মনে হচ্ছে এখন পারবে। মানে? পেছনে দেখো। রুহির কথা শুনে পিছু ঘুরতে দেখলাম ওই বজ্জাত মেয়ে মানে আসমা দাঁড়িয়ে আছে। ওই, আমি কি? তো 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 তুমি তুই তোতলাচ্ছিস কেন? যেটা একটু আগে বললে সেটা আবার বল। তুমি খুব সুন্দরী। আমি এটা শুনতে চাইনি। তুই রুহিকে যা বললি ওটা আমাকে আবার বল। তোমার দিব্যি, এটাই বলছি। সত্যি তো? আসমার কথা শুনে বোঝা যাচ্ছে ও তেমন কিছু শুনে নাই। এই ফাঁকে একটু পাম মারি, দেখি কি বলে। ওই, কথা বলিস না কেন? আরে সত্যি বলছি, তুমি তো অনেক সুন্দরী। তোমাকে দেখলে আমার মনটা চায় তোমাকে দেখে আমার সারাটা জীবন কাটিয়ে দেই। তোমার ওই মায়াবী চোখটা দেখলে কখনো চোখের পলক ফেলতে ইচ্ছে করে না। আর তোমার ওই পাপড়ির মতো ঠোঁট দেখলে। তোর এত প্রশংসা করা লাগবে না। ঠিক আছে। তারপর আর কোনো কথা না বলে বন্ধুদের সাথে ক্লাসে আসলাম। সবগুলো ক্লাস করার পর বাইরে আসলাম। এসে দেখি আসমা একা দাঁড়িয়ে আছে। কি করো? তোর চোখ নেই, দাঁড়িয়ে আছি। ও, একটা কথা বলার ছিল। বলে ফেল।
আই লাভ ইউ। মানে? মানে আমি তোমাকে ভালোবাসি। ওই শালা কুত্তা, ওইটার মানে আমিও জানি। আর তুই কিভাবে ভাবলি তোর মতো লুচ্চা ছেলের সাথে আমি প্রেম করব? আচ্ছা তোমার কি লজ্জা লাগে না এমন গুন্ডামি করতে? কথায় কথায় মারতে চাও? তো তোকে কি আমি আদর করব? চাইলে করতেও পারো। আমি তোকে ধুর, আমি চলে যাচ্ছি। কলার ছেড়ে দিয়ে চলে গেল। টাটা। সেখানে দাঁড়িয়ে না থেকে বাসায় চলে এলাম। বাসায় আসার পর ফ্রেশ হয়ে আব্বুর সাথে কিছু কথা বলে ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যার সময় ঘুম ভেঙে যাওয়ায় ফ্রেশ হয়ে আব্বু আম্মুর রুমে চলে গেলাম। আব্বু কি করো? এই তো বসে আছি। এখন আমি বড় হয়ে গেছি তাই না? আরে আম্মু কি যে বলো, তোমরাই তো সব। হয়েছে, আর বলা লাগবে না। এখন বল কি সমস্যা? সমস্যা আমার না আম্মু, সমস্যা হলো ভাইয়ার। কেন, তার আবার কি হলো? কিছু বলতে যাবো তার আগে ভাইয়া আসলো। আরে তুই এখানে? আমি তো তোকেই খুঁজছিলাম। কেন? তোর সাথে কথা আছে। ঠিক আছে পরে শুনবো, এখন কিছু পার্সোনাল কথা বলছি। তুমি এখন যাও। কেন, আমি থাকলে সমস্যা কি? না তুমি যাও। না, আমি যাব না। ঠিক আছে তাহলে শোনো, আব্বু আম্মু ভাইয়া একটা মেয়েকে ভালোবাসে, আর মেয়েটাও ভাইয়াকে ভালোবাসে। এখন তোমরা চাইলে তারা এখন বিয়ে করবে। আমার কথা শুনে আব্বু আম্মু ভাইয়ার দিকে তাকিয়ে আছে, আর ভাইয়া আমার দিকে। এটা যেন এক সার্কেল হচ্ছে। ভাইয়ার দিকে ভালো করে তাকাতেই বুঝে ফেললাম অনেক লজ্জা পেয়েছে। ভাইয়া এখনো কি দাঁড়িয়ে থাকবে? ভাইয়া আমার কথা শুনে চলে গেল। ভাইয়া চলে যাওয়ার পর সোহান, মেয়েটা কে রে? ভাইয়ার পার্সোনাল সেক্রেটারি। আরে ওর পিএস তো ঠিকই হয়েছে মাত্র 2 দিন। আরে এই 2 দিনেই ভালোবাসা হয়ে গেল? না আব্বু, তারা অনেক আগে থেকেই একজন একজনকে ভালোবাসে। বুঝলাম, কিন্তু কাজটা কার জন্য করেছিস? তোর নিজের জন্য নাকি দুজনের জন্য? দুজনের জন্যই। ঠিক আছে, এখন ওর বাসার ঠিকানা দাও, কালকে ওর বাসায় যাব। ভাইয়ার থেকে ঠিকানা নিয়েছিলাম, সেটা আব্বুকে দিলাম। ঠিক আছে, এখন তুমি বলো, তুমি কি কাউকে ভালোবাসো নাকি এই পাগলের মতোই আছো? খবরদার, আমার ছেলেকে পাগল বলবে না। ওকে আর বলবো না। এখন তোমার ছেলেকে জিজ্ঞাসা করো কাউকে ভালোবাসে নাকি। আব্বু আম্মুর এমন কথা শুনে রুম থেকে চুপি চাপি চলে যাব, এমন সময় আম্মু ডাকলো। সোহান, তুই কি কাউকে ভালোবাসিস? ইয়ে মানে আম্মু। তা মেয়েটা কে, আর বাসা কোথায়? নাম আসমা, বাসার কোথায় জানি না। মেয়েটাও কি তোমাকে ভালোবাসে? না আব্বু, তবে আমার ধীর বিশ্বাস সেও একদিন আমাকে ভালোবাসবে। তারপর আব্বু আম্মুর সাথে আরো কিছু কথা বলে রুমে চলে এলাম। কিছুক্ষণ পর রাতে খাবার খাওয়ার জন্য ডেকে গেল। তারপর খাবার খাওয়ার পর ফেসবুকে বন্ধুদের সাথে কিছু সময় আড্ডা দেওয়ার পর ঘুমিয়ে গেলাম। পরের দিন কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি, এমন সময় সাকিব কল করলো। দোস্ত, আমি শেষ। শেষ মানে? আর মাত্র 7 দিন পর পিয়ার বিয়ে। আরে তুই কান্না করছিস কেন মেয়েদের মতো? ঠিক আছে তুই রেডি হয়ে থাক, আজকে তোর নানু বাড়ি আমরা সবাই যাব। দোস্ত, আমি প্রিয়াকে ছাড়া বাঁচবো না। চুপ শালা, আর যেটা বললাম সেটা কর, আমরা সবাই তোর বাসায় আসছি। সাকিবের সাথে আর কোনো কথা না বলে জয় রাহুলকে ফোন দিয়ে রেডি হয়ে সাকিবের বাসায় আসতে বললাম, আর আমিও রেডি হয়ে গাড়ি নিয়ে সাকিবের বাসায় চলে এলাম। সাকিবের বাসায় আসার পর দেখলাম সাকিব রুমের ভিতরে কান্না করছে। আমি ওকে বুঝিয়ে কান্না থামিয়ে রেডি করলাম। কিছুক্ষণ পর জয় আর রাহুল আসলো। তারপর আর কোনো কথা না বলে সাকিবের নানু বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় 3 ঘন্টা জার্নি করার পর সাকিবের নানু বাসায় এসে পৌঁছালাম। বাসার ভিতরে আসতেই বোঝা যাচ্ছে এক আনন্দ বিরাজ করছে। সবার সাথে টুকটাক কথা বলার পর একটা রুমে চলে এলাম। একটা রুম বললে ভুল হবে, এর আগে অনেকবার এই বাসায় এসেছি, আর যতবার এসেছি প্রতিবারই এই রুমে আমরা থেকেছি। বলতে গেলে সাকিবের রুম এটা। রুমে এসে সবাই ফ্রেশ হয়ে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছি, এমন সময় আব্বুর ফোন। তারপর বেলকনিতে গিয়ে কলটা রিসিভ করলাম। হ্যাঁ আব্বু বলো। কোথায় তুমি? আসলে আব্বু আমি একটু বাইরে এসেছি। সেটা আমরাও জানি, কিন্তু বাইরে কোথায়? সাকিবের মামার বাসায়। মানে কি? তুমি কি ভুলে গেছো আজ আমাদের কোথায় যাওয়ার কথা? কিছু বলতে যাব তার আগেই আম্মু বলা শুরু করলো, হয়তো আব্বুর থেকে ফোন কেড়ে নিছে। ওই গাধা, তোর কি একটুও জ্ঞান নেই? আম্মু, গাধার কি জ্ঞান আছে তুমি বলো। দেখ সোহান, আমাকে কিন্তু এখন রাগাস না। ওকে ডার্লিং, আর কখনো হবে না, কিন্তু এবারের মতো মাফ করে দাও। ঠিক আছে, রাখছি। ওকে, তবে ভাইয়ার বিয়েটা যেন খুব তাড়াতাড়ি হয়। বুঝতে পারছি, বাই। আম্মুর সাথে কথা বলা শেষ করে রুমে আসতেই ঠক ঠক শব্দ হলো, তার মানে দরজা খোলার জন্য ডাকছে।
কাউকে খোলার জন্য বলবো সেটাও হলো না, কারণ সব হারামিরা ঘুমিয়ে পড়ছে। তাই নিজেই দরজা খুলতে বাধ্য হলাম। ভাইয়া কেমন আছো? আরে প্রিয়া, ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি। তবে তোমাকে দেখে তো বোঝা যাচ্ছে না যে তুমি ভালো আছো। চেহারার এমন হাল কেন? না, তেমন কিছু না। তেমন কিছু না মানে? চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, ঠিক মতো ঘুমাও না মনে হয়। প্রিয়ার সাথে আরও কিছু কথা বলে আমিও ঘুমিয়ে গেলাম। বিকেলের দিকে জয়ের ডাকে ঘুম ভাঙল। তারপর ফ্রেশ হয়ে রুমে এসে দেখলাম সবাই বসে আছে। তাই সবাইকে উদ্দেশ্য করে জয় বলল, চল সবাই ঘুরতে বের হই। আইডিয়াটা ভালো, তাহলে চলো। চল মানে? চল মানে ঘুরতে যাই। ওই, আমরা এখানে ঘুরতে এসেছি নাকি প্রিয়াকে ভালোবাসি কথা বলতে এসেছি? ভালোবাসি কথা বলতে। তাহলে ঘুরতে যাব কেন? তোর ভালোবাসি কথাটাও কি আমাদের বলে দিতে হবে? আমি বলতে পারলে কি তোদের সাথে আসতাম? সেটাও ঠিক, তাহলে চল। থাক, আর যাওয়া লাগবে না, চুপচাপ বসে থাকো। এখন যদি কেউ প্রিয়াকে এই কথা বলে তাহলে ও কি করবে জানিস? তোদেরকে জুতা দিয়ে পেটাবে। তাহলে কি করব? আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। প্লিজ কিছু একটা কর। তারপর সবাই মিলে একটা প্ল্যান করলাম, সাথে সাকিবকে কিছু টিপস দিলাম। সবাই ঘুরতে বের হয়েছি, ঠিক সেই সময় আসমার কথা মনে পড়ে গেল। অনেকটা মিস করতে লাগলাম। তাহলে কি আমি সত্যি আসমাকে ভালোবেসে ফেলেছি? কিন্তু মেয়েটা যে হারে বজ্জাত, কথায় কথায় মারতে চায়, সেই মেয়েকে লাইনে আনা অসম্ভব। মনে মনে এসব কথা ভাবছি, এমন সময় জয় বলল, কিরে, কি ভাবছিস? না তেমন কিছু না। আরে শালা, আমাদেরকেও বলবি না? আমার মনে হয় আমি সত্যি আসমাকে ভালোবেসে ফেলেছি। সেটা তোর বলতে হবে না, আমরা এমনিতেই আন্দাজ করতে পেরেছি। জ্যোতিষী হয়েছিস নাকি? আরে না, তবে এর আগে কোনো মেয়ের সাথে এভাবে কখনো কথা বলিস নাই, তাই আর কি। ও, আরও কিছু সময় ঘোরাঘুরি করার পর প্রায় সন্ধ্যার সময় বাসায় এলাম। রাতের খাবার খাওয়ার পর ভাবছি আম্মুকে ফোন করব। ঠিক তখনই আম্মু ফোন করলো। আরও কিছু সময় ঘোরাঘুরি করার পর প্রায় সন্ধ্যার সময় বাসায় এলাম। রাতের খাবার খাওয়ার পর ভাবছি আম্মুকে ফোন করব। ঠিক তখনই আম্মু ফোন করলো। আম্মু কি করো? এই তো বসে আছি। তুই কি করিস? খাবার খাইছিস? হ্যাঁ আম্মু, খেয়েছি। তোমরা খেয়েছো? না, এখন খাবো। আর শোন, 21 তারিখ তোর ভাইয়ের বিয়ে। এখন তুই তাড়াতাড়ি চলে আয়। কি, এত তাড়াতাড়ি কেন? তাড়াতাড়ি তাতে কি? আর তুইও তো বলেছিলি। হ্যাঁ, কিন্তু এত তাড়াতাড়ি না। সেটা জানি না, এখন তোর আব্বুর সাথে কথা বল। আব্বু, তোমরা এত তাড়াতাড়ি বিয়ে ঠিক করলে কেন? সেটা আমাকে বলতে হবে না। তাড়াতাড়ি বাসায় চলে আসো, অনেক কাজ পড়ে আছে। সেটা সম্ভব না। কেন? কারণ আমি 23 তারিখে বাসায় যাব। দেখো সোহান, এখন মজা নিও না, যেটা বলছি সেটা করো। আব্বু, সত্যি বলছি। আব্বু কিছু সময় চুপ থাকার পর আবারও বলল, কি বলছো এসব? হ্যাঁ, আমি সরি, প্লিজ একটু ম্যানেজ করো। আর আমিও তাড়াতাড়ি চলে আসার জন্য চেষ্টা করব। ঠিক আছে, রাখছি। বুঝতে পারলাম আব্বু রেগে গেছে, কারণ যখন তিনি রেগে যায় তখন কারোর সাথে কথা বলতে চায় না। সে যাই হোক, সেদিনের মতো ঘুমিয়ে গেলাম। পরের দিন সাকিব, কাল তোকে যা যা বলছি আজ সেগুলো খুব মন দিয়ে করবি, একটাও যেন ভুল না হয়। ঠিক আছে, কিন্তু তোরা যাবি না। যাব, তবে তোর পিছু পিছু। ঠিক আছে, আমি তাহলে গেলাম। তারপর সাকিব চলে গেল। কিন্তু আমাদের সবার দুর্ভাগ্য, যেটা ভাবছিলাম সেটাই হয়েছে। দুর্ভাগ্যটা হলো শালা ভিতুটা আজকেও প্রিয়াকে কিছু বলতে পারিনি। মন খারাপ করে বাসায় চলে এলাম। এইভাবে আরও 3 দিন চলে গেল। ভাইয়ার মাত্র 2 দিন পর বিয়ে, আর এদিকে এতটুকু কাজ হলো না। মন খারাপ করে বসে আছি। তখনই প্রিয়া রুমে আসলো। প্রিয়ার সাথে কিছুক্ষণ কথা বললাম। আর আপনাদের তো বলাই হয়নি, প্রিয়া ইন্টার প্রথম বর্ষের ছাত্রী, আমাদের থেকে 1 বছরের জুনিয়র। এভাবে আরও 1 দিন চলে গেল। আর মাত্র ভাইয়ার বিয়ের 1 দিন আছে। ধুর, কাদের সাথে এলাম। এখন ভাইয়ার বিয়েটাও মিস করতে হবে। আর কাল অপেক্ষা করব না, না বলতে পারলে সোজা বাসায় চলে যাব। আর শালার ভিতরটাও এইটুকু বলার সাহস নাই। আর মাত্র 2 দিন পর বিয়ে। পরের দিন, ধুর, ভাইয়ার বিয়েটাও মিস হয়ে গেল। মন চাইতেছে শালাকে পুকুরের জলে ফেলে দেই। মনে মনে এসব ভাবছি আর সাকিব প্রিয়ার পিছু পিছু যাচ্ছি। কিছু পথ যাওয়ার পরেই যা দেখলাম, কিছু দূর যাওয়ার পরেই প্রিয়া সাকিবকে জড়িয়ে ধরল। এই দৃশ্য দেখে আমরা সবাই রীতিমতো অবাক না হয়ে পারলাম না। তবে ওদের দুজনের থেকে আমরা অনেকটা পিছনে। ওরা কি কথা বলছে সেটা ভালো,
ভাবে বুঝতে পারছিলাম না আমরা কেউই, তাই ওদের কাছে গিয়ে শুনতে পেলাম, প্লিজ সাকিব, আমি তোকে ছাড়া বাঁচবো না। তুই যদি আমাকে আজ ফিরিয়ে দিস তাহলে আমি সত্যি আত্মহত্যা করব। প্লিজ সাকিব, আমাকে ফিরিয়ে দিস না। আমি তোকে সেই ছোট থেকে ভালোবাসি, কিন্তু বলতে পারিনি। তার কারণ হলো আমার খুব ভয় করতো তুই যদি আমার ভালোবাসার মর্যাদা না দিস। কিন্তু আজ আমাকে বলতে হচ্ছে, কারণ আমি পারবো না তোকে ছাড়া থাকতে। আমি সত্যি অনেক অনেক ভালোবাসি। প্রিয়ার কথাগুলো শুনে আমরা থমকে গেলাম। তবে আমাদের থেকে মনে হচ্ছে সাকিব বেশি অবাক হয়েছে। কয়েক মুহূর্তের জন্য ল্যাম্পপোস্ট হয়ে গেছে, কোনো কথা তো দূরে থাক, একটু নাড়াচড়াও করতে পারছে না। সাকিবের এমন করুণ কাহিনী দেখে প্রিয়া আবারও বলল, কি হলো, কথা বলছিস না কেন? তুই সত্যি আমাকে ভালোবাসিস? হ্যাঁ, অনেক ভালোবাসি। কিন্তু তোর তো কাল বিয়ে। আমার মনে হয় তোর কাল বিয়ে করে নেওয়াই ভালো। সাকিবের কথা শুনে কিছুক্ষণের জন্য মন চাইছিল শালাকে জুতা দিয়ে পিটাই। হঠাৎ মনে পড়ল প্রিয়ার কথা। আমাদের এত রাগ হচ্ছে, না জানি প্রিয়ার কত রাগ হচ্ছে। শালার ভিতর ডিম। দ্রুত ওদের কাছে গেলাম। প্রিয়া, তোমাকে ধন্যবাদ, আর এখন বাসায় যাও। ধন্যবাদ কেন? কারণ এই হারামিটাও তোমাকে ভালোবাসে। কিন্তু ও তো... কিছু না, তুমি এখন বাসায় যাও। আমাদের কথা শুনে প্রিয়া বাসায় চলে গেল। প্রিয়া চলে যাওয়ার পর আমি, জয় আর রাহুল মিলে সাকিবকে ইচ্ছে মতো পিটাইলাম। তারপর বললাম, শালা তোর জন্য এখানে এসেছি, আর তুই কি না? আমি কি করব, কাল তো ওর বিয়ে। তাহলে আমাদেরকে এখানে এনেছিলি কেন? তোর জন্য আজ আমার ভাইয়ের বিয়েতে যেতে পারিনি, আর তুই কি না? ভাই, আমার অনেক ভয় করছে। আরে একবার ভয়ের কথা বললে তোর এখানে মেরে ফেলবো। শালা তোর জন্য কতদিন গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে পারি না। যা হবার হয়েছে, তুই আজকে আঙ্কেল আন্টিকে প্রিয়ার কথা বলবি। এই বিষয়ে আর কিছু শুনতে চাই না। ঠিক আছে। সেখানে আর না থেকে সাকিবের নানু বাসার দিকে রওনা দিলাম, আর আফসোস করতে লাগলাম ভাইয়ের বিয়েটা মিস করে ফেললাম। ওদের দুজনের প্রতি অনেক রাগ হচ্ছিল। ভালো যদি আগে থেকেই বাসতি তাহলে আগে বললে কি বা হতো। আর মনে এসব ভাবছি, হঠাৎ আসমার কথা মনে পড়ে গেল। আজ অনেকদিন হলো কোনো কথা বা দেখা হয়নি, কি যে করি। আইডিয়া। জয় দোস্ত, তোর গার্লফ্রেন্ডকে ফোন দে তো। কেন? ওর থেকে আসমার নাম্বার নিব। কিন্তু নুসরাত কি দিবে? আমার কথা বল দিবে। তারপর জয় নুসরাতের সাথে কথা বলার পর ওর নাম্বার নিয়ে আমাকে দিল। ভাবছি এখনই ফোন দেই, কিন্তু ভয় লাগছে। অনেকক্ষণ ভাবার পর কল দিলাম। হ্যালো, কে বলছেন? তুমি আমাকে ভুলে গেছো, আমি তোমার এক্স। এখন যদি আমার পরিচয় দেই তাহলে পরে আমার খবর করে ছাড়বে। এক্স মানে? কয়দিন আগে যে তুমি আমার সাথে ব্রেকআপ করলা, আমি সেই। এত তাড়াতাড়ি ভুলে গেলে? দেখ, মেজাজ কিন্তু খারাপ করিস না। আর তোর বাসা কোথায়, শালা লুচ্চা কোথাকার? আরে জানু, রাগ করছো কেন? দেখ, আর একবার যদি আজে বাজে কথা বলিস তোকে ফোনের ভিতরে গিয়ে পিটাবো কিন্তু। আমি আজে বাজে কথা বলছি না জানু। আবার তুই দেখ, আজ আনন্দের দিনটাতে আমাকে রাগাস না, তাহলে কিন্তু ভালো হবে না। আনন্দ? কিসের আনন্দের দিন? সেটা তোকে বলতে যাবো কেন? আমি তোমার ভবিষ্যতে স্বামী হব, তাই। আল্লাহ, এ কোন পাগল! ধুর, রাখ তুই। কলটা কেটে দিল। কথা বলা শেষ হতেই সবগুলো একসাথে হাসিতে মেতে উঠলাম। তারপর সবাই কথা বলতে বলতে সাকিবের নানুর বাসায় চলে এলাম। রাতে রুমের ভিতরে একা বসে আছি, কারণ সাকিব গেছে ওর বাবা মা আর ওর মামা মামিকে বলতে, আর জয় রাহুল ওদের গার্লফ্রেন্ডের সাথে বাইরে গিয়ে কথা বলছে। তাই ভাবলাম আম্মুকে কল দেই। যেই ভাবা সেই কাজ, আম্মুকে কল করলাম। আম্মু, কি করো? বুঝতে পারলাম রাগ করেছে, কারণ যখন আমার উপর রাগ করে তখন আর আমার সাথে কথা বলে না। ঠিক আছে, কথা বলতে হবে না, বাই। আমি কিন্তু সত্যি কেটে দিলাম, আর কখনো বাসায় ফিরবো না। আকাশের ওই তারার দেশে চলে যাব, তখন বুঝবা কেন আমার সাথে কথা বলনি। কিছুক্ষণ চুপ থাকার পর আম্মু কান্না করে দিল। আমি জানতাম এটা বললে আম্মু কষ্ট পেয়ে কান্না করবে, কিন্তু কি বা করব, এটা বললেই শুধু তার রাগ ভাঙানো যায়। তোকে কতবার বলেছি এই কথা কখনো মুখে আনবি না, তারপরেও কেন বলিস? আমার বুঝি কষ্ট হয় না? আরে আম্মু, কান্না করছো কেন? আমি তো শুধুমাত্র মজা করছিলাম। তাই বলে প্রতিবার একই রকম মজা করতে হবে? তুমিও তো প্রতিবার রাগ করো। থাক, আর বলতে হবে না। থ্যাংক ইউ ডার্লিং। এখন বলো বিয়ের কি খবর? এখনো সবাই আসেনি, তবে মনে হচ্ছে একটু পর চলে আসবে। আর তুই বাসায় আসবি কবে? কালকে চলে আসবো।
পাক্কা তো? হ্যাঁ পাক্কা। মনে থাকে যেন। থাকবে। এখন রাখছি। ঠিক আছে, বাই। তারপর কলটা কেটে দিতেই সাকিব রুমে আসলো। সবাই রাজি হয়ে গেছে। সত্যি? তা কি বলেছিলি যার জন্য রাজি হয়ে গেল? আরে আমি আমার জ্ঞানে কিছুই বলিনি। এখান থেকে আমি সোজা প্রিয়ার রুমে যাই। তারপর প্রিয়া কিছু কথা আমাকে শিখিয়ে দেয়, আমি সেগুলো তাদের বলি। প্রথমে রাজি হচ্ছিল না, যখন প্রিয়া বলল তখনও রাজি হচ্ছিল না, কিন্তু প্রিয়া যখন সবার সামনে হাত কাটে তখন সবাই রাজি হয়। আলহামদুলিল্লাহ, রাজি হয়েছে, এটাই অনেক। তো এখন কি? এখন আর কি, বিয়ে বাদ। আর আমাদের দুজনের বিয়ে 2 বছর পর। যাক, তাহলে বেঁচে গেলি শালা। থ্যাঙ্কস তোদের। থাক, আর বলা লাগবে না। সেদিনের মতো কথা বলে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে নাস্তা খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় আসতেই দেখতে পেলাম বাসা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আর হবেই না বা কেন, আমার ভাই বলে কথা। গাড়িটা পার্ক করে বাসার ভিতরে চলে গেলাম। নিচে অনেকেই বসে রয়েছে, কিন্তু জার্নি করার জন্য কথা বলতে ইচ্ছে করছে না। তাই রুমে যাব এমন সময় আম্মু আসলো। চোরের মতো কোথায় যাচ্ছিস? রুমে কেন? ঠিক আছে, তবে তোর ভাবির সাথে দেখা করে যা। ঠিক আছে চলো। তারপর আম্মুকে নিয়ে ভাইয়ার রুমে গেলাম। দেখতে পেলাম একজন সুন্দরী রমণী লাল বেনারসি পরে বসে আছেন। আম্মুকে দেখে সালাম করলো। এই যে নতুন বউ, তোমার নাম কি? যদিও জানি, তারপরে মজা নিচ্ছি। একমাত্র ভাবি বলে কথা। আকলিমা। সুন্দর নাম। তা আমাকে চেনো? মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল। বলো আমি কে? সোহান, আমার একমাত্র দেবর। তোমার বয়স কত? এবার হয়তো ভাবি নিজেও রেগে গেল। আর রাগাটাই স্বাভাবিক। নতুন ভাবিকে এত এত প্রশ্ন করছি, রেগে যাওয়ারই কথা। কিন্তু কি আর করা, একমাত্র ভাবি, তাকেই যদি না রাগাতে পারি আমি কেমন দেবর তাহলে? কিছু সময় চুপ থাকার পর বলল, 20 বছর। আর আমার বয়স জানো? না। আমার বয়স 21। ও ও মানে কি? নাও সালাম করো। আমাকে কথাটি বলে আম্মুর দিকে তাকাতেই মনে হচ্ছে তার চোখ দিয়ে অগ্নিরথ বের হচ্ছে। তার মানে এত সময় ধরে শুধু রেগে যাচ্ছিল। না জানি এখন কি বলে। আল্লাহ আমাকে বাঁচাও। ওই হারামজাদা, এতক্ষণ ধরে কিছু বলছি না বলে তুই যা খুশি তাই বলবি? আরে আম্মু, আমি তো মজা করছিলাম। এগুলোকে মজা বলে? আমি সত্যি মজা করছিলাম। ভাবি প্লিজ আম্মুকে বোঝাও, না হলে আমার কান ছাড়বে না। আম্মা, সোহানকে ছেড়ে দিন, আমার সাথেই তো মজা করছে, আর তো কারোর সাথে না। আম্মু ভাবির কথা শুনে কান ছেড়ে দিল। কান ছেড়ে দিতেই দীর্ঘশ্বাস ফেললাম। ভাবি না বললে কি যে হতো। এখন চল, ফ্রেশ হবি। তুমি যাও, আমি ভাবির সাথে একটু প্রেম করি। আবার? আরে মজা করছি, তুমি যাও তো। তারপর আম্মু চলে গেল। আম্মু চলে যাওয়ার পর একটা চেয়ার নিয়ে ভাবির সামনে বসলাম। আমি সরি ভাবি এসব আজাইরা প্রশ্ন করার জন্য। ঠিক আছে, এটা কোনো সমস্যা না। থ্যাঙ্কস। তবে তুমি গতকাল কোথায় ছিলে? একটা ফ্রেন্ডের সমস্যা হয়েছিল, তাই সেখানে গেছিলাম, বাট 6 দিন আগে। ও ভাবি একটা কথা বলি। বলো। তুমি এত সুন্দরী কেন? পাম দিচ্ছ? আরে না, আমি সিরিয়াসলি। তুমি এত অনেক সুন্দরী। যদি ভাইয়ার থেকে আমি বড় হতাম তাহলে আমি তোমাকে বিয়েই করতাম। বাট কি আর করা, আমি তো এখনো অনেক ছোট। সাথে একটা গুন্ডির প্রেমে পড়েছি। তাই? তা মেয়েটা কে শুনি? সময় হলেই বুঝতে পারবে ডিয়ার ভাবি। এখন আমি গেলাম, বাই ভাবি। কিন্তু সোহান। ভাবির ডাকে কোনো সাড়া না দিয়ে সোজা রুমে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। বিকেলবেলা কারো একজনের ডাকে ঘুম ভেঙে গেল। চোখ খুলতে দেখলাম ভাবি আম্মু দাঁড়িয়ে আছে। বিকেলবেলা কারো একজনের ডাকে ঘুম ভেঙে গেল। চোখ খুলতে দেখলাম ভাবি আম্মু দাঁড়িয়ে আছে। আরে তোমরা এখানে? আর ডাকলে কেন? আমি এখন বাসায় যাব, তাই ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। তাই? এখন আমি যাই। ঠিক আছে, সাবধানে যেও। আর আমার ভাইয়াটাকে একটু দেখে রেখো। আমার কথা শুনে আম্মু আর ভাবি হাসতে হাসতে চলে গেল। আমিও আর বসে না থেকে ঘুমিয়ে গেলাম। রাতে ঘুম থেকে উঠে দেখি 8:30 বাজে। তারপর ফ্রেশ হয়ে আসমাকে কল করলাম। হ্যালো। হ্যাঁ, কে? আরে ভুলে গেলে, আমি তোমার এক্স। অয় কুত্তা, তুই আবার ফোন দিছস? শালা লুচ্চামি করার জায়গা পাস না, তাই না? যা বাবা, আমি আবার কোথায় লুচ্চামি করলাম? তাহলে এসব এক্সের মানে কি? মানে তুমি আমার জানো? হাস্যকর।
কে তোর জানো? কেন শোনা তুমি? ওই চুপ হারামি, আর একবার যদি এসব আজে বাজে কথা বলিস তাহলে তোকে খুন করে ফেলবো। আরে আমি আজে বাজে কথা বলছি না, আমার আর তোমার বিয়ে আগের জন্মে হয়েছিল, সেটা আমি স্বপ্নে দেখেছি, আর স্বপ্ন থেকে তোমার নাম্বার আমি পেয়েছি, বুঝতে পেরেছো? তোকে মরার পর বোঝাবো। ছি, কেউ কি তার বিএফকে মারে? ভাই আমি তোর পায়ে ধরি, প্লিজ আমাকে তোর থেকে রেহাই দে। এত সহজে না শোনা, আর এখন রাখছি, বাই। আসমা কিছু না বলেই কলটা কেটে দিল। আমিও আর কোনো কথা না বলে বন্ধুদের সাথে ফেসবুকিং করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন কলেজে বসে বন্ধুদের আড্ডা দিচ্ছি আর আসমাকে খুঁজতেছি। কারণটা হলো এখন আসমা কলেজে আসেনি। পরে জয়ের গার্লফ্রেন্ড থেকে জানতে পারলাম আসমার বড় বোনের বিয়ে, তাই কলেজে আসছে না। কিছুক্ষণ পর আসমাকে কল করলাম। কি গো জানু, বড় আপুর বিয়ে হলো আর আমাকে দাওয়াত করলে না? ওই তুই কে রে যে তোকে দাওয়াত করতে হবে? আর তোকে বলছি না আজে বাজে কথা বলবি না। আমি তো তোমার একমাত্র এক্স, তাই না? আবার এক্স? রাখ তুই। রেগে গিয়ে কলটা কেটে দিল। তাতে আমার কি, সবগুলো ক্লাস করে বাসায় চলে এলাম। এভাবে 2টা দিন চলে গেল, কিন্তু একদিনও আসমা কলেজে আসেনি। মনে হচ্ছে মেয়েটারই বিয়ে। ভাবছি আজ কলেজে যাব কি যাব না। একবার বলছি যাব, আরেকবার বলছি যাব না। কলেজে যেতে ইচ্ছে করছে যদি আজ আসমা আসে, আর যেতে ইচ্ছে করছে না কারণ আজ ভাবি বাসায় আসবে। তাই কিছু সময় ভাবার পর কলেজে গেলাম। কলেজে এসে অনেকক্ষণ আসমাকে খোঁজার পরেও পেলাম না, তাই মন খারাপ করে বসে আছি। এমন সময় আব্বু কল করলো। কোথায় তুমি? জি আব্বু, আমি কলেজে। বাসায় চলে এসো, বৌমাকে আনতে যেতে হবে। আব্বু তোমরা চলে যাও। কিন্তু তুমি... আমি যেতে পারবো না, আর এখন কলেজ ছাড়া আমি কোথাও যাব না। কথাটা বলেই কেটে দিলাম, কারণ আমি জানি আব্বু এখন অনেক কথা শুনিয়ে দিতে পারে। কিছু সময় আসমাকে আবারও খুঁজলাম, কিন্তু পেলাম না। তাই এবার তাকে কল করলাম। ওই তুমি কলেজে আসো না কেন? তুই কে রে যে আমাকে কলেজে আসতে বলেছিস? তুই কি আমাদের কলেজের? আমি তোমার কলেজের না, তবে তোমাকে প্রতিদিন অনুসরণ করি। তুই কি আমার সেক্রেটারিকে অনুসরণ করিস? সেক্রেটারি না, তবে তুমি বললে না করব না। সেটা পরে দেখা যাবে, এখন তোর পরিচয় দে, তারপর তোকে দেখাচ্ছি আমি তোর কি করি। ভয় দেখাচ্ছ? তোর যদি মনে হয় যে ভয় দেখাচ্ছি তাহলে ভয়ই। ভয় দেখিয়ে কি লাভ? আর তুমি যদি আমার পরিচয় জানতে পারো তাহলে তুমি নিজেই ভয় পাবা, বুঝলে সোনা? ওই কুত্তা, তোরে বলছি না এই জানু সোনা বলে ডাকবি না। তুমি তো আমার মেয়ের বন্ধুর মতো। মেয়ে বন্ধু মানে? সেটা তুমি বুঝবা না। আমার বুঝতেও হবে না। ঠিক আছে, কাল কি কলেজে আসবে? সেটা তোকে কেন বলতে যাব? তাও ঠিক। ওকে, রাখছি এখন, ভালো থেকো। কথা বলা শেষ করে কলটা কেটে দিলাম। তারপর ক্লাসে চলে এলাম। একা একা বসে আছি, এমন সময় সাকিব আর জয় এলো। কিরে মজনু, কি খবর? পুরো দেবদাস। কেন, কি হয়েছে? আরে ও তো সবসময় আজে বাজে কথা বলে। তাহলে তোর পরিচয় দে। না, আগে পরিচয় দেওয়া যাবে না। কেন? কারণ আমি চাই না কেউ আমাকে আমার আব্বুর পরিচয় ভালোবাসুক। আমি চাই সে শুধু আমার পরিচয় ভালোবাসবে। ঠিক আছে, তাহলে লেগে থাক। তারপর সবগুলো ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় এসে আমজাদ কাকাকে বাইরে থেকে দুজনের খাবার আনতে বললাম। 10 মিনিট পর আমজাদ কাকা রুমের বাইরে থেকে বলল, ছোট সাহেব আসবো? আরে কাকা, বাইরে কি করছেন? আসেন তো। আর আপনাকে কতবার বলবো আমাকে সাহেব বলবেন না, আমাকে নাম ধরে ডাকবেন। যেমনটা মোহনকে ডাকেন ঠিক সেভাবে আমাকে ডাকবেন। ঠিক আছে বাবা, এই নাও। দিন, আরেকটু অপেক্ষা করুন। আমজাদ কাকাকে একটু অপেক্ষা করিয়ে দুজনের খাবার থেকে একটা ওনাকে দিলাম, কারণ আমি জানি আজ আমজাদ কাকা কিছু খাইনি। তার কারণ আমি নিজেই। তিনি শুধু আমার জন্যই বাসায় অপেক্ষা করছিল, তা না হলে বাসায় গিয়ে খেয়ে আসতেন। সে যাই হোক, ওনাকে খাবারের একটা প্যাকেট দিলাম আর একটা আমি নিজে খেলাম। খাওয়া শেষ করে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসতে দেখলাম সবাই নিচে আছে, শুধু আব্বু ছাড়া। সম্ভবত আব্বু এখন অফিসে গেছেন। কি রে, দাঁড়িয়ে আছিস কেন? না মানে আম্মু এমনি। সোহান, তোর সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো। অনেকটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে রুমে আসো আমার। না, তুই আমার রুমে আয়। ঠিক আছে চলো। তারপর ভাইয়ার সাথে তার রুমে গেলাম, কিন্তু এখানে তো ভাবি রয়েছে। তাহলে ইম্পর্টেন্ট বলে আমাকে রুমে আনার কি আছে? ভাইয়া, এখানে তো ভাবি রয়েছে। আকলিমা থাকলে কোনো সমস্যা নেই। ঠিক আছে তাহলে বলো। তোর কি আকলিমাকে পছন্দ হয়নি? হঠাৎ এই প্রশ্ন? কারণ তুমি আমাকে আনার জন্য আমার বাসায় যাওনি। ঠিক আছে,
তখন না হয় তোমার কাজ ছিল, বাট আজ তো ফ্রি ছিলে, তাই না? আরে ভাবি, ফ্রি ছিলাম, বাট অনেক প্যারা। প্যারা মানে? আমি একটা মেয়েকে ভালোবাসি, কিন্তু সে আমাকে সহ্যই করতে পারে না। কে সেই মেয়ে শুনি? পরে একদিন বলবো। ঠিক আছে। আর এটাই কি তোমাদের ইম্পর্টেন্ট কথা? হ্যাঁ, ঠিক আছে, আমি এখন যাচ্ছি। ঠিক আছে। ভাইয়া রুম থেকে বের হয়ে ছাদে চলে আসলাম। অনেক দিন হলো ছাদে আসি না, যার জন্য বিকেলের মনোমুগ্ধকর পরিবেশটাকেও উপভোগ করা হয় না। তবে আজ অনেক ভালো লাগছে। হঠাৎ আসমার কথা মনে পড়তেই পকেট থেকে ফোনটা বের করে ফেসবুকে গিয়ে আসমাকে নক করলাম। তবে কোনো রিপ্লাই আসলো না, হয়তো এখন ফেবুতে নাই। আমি আর কিছু না ভেবে বিকেলবেলার পরিবেশটাকে উপভোগ করতে লাগলাম। অনেকক্ষণ ছাদে থাকার পর রুমে আসলাম, কিন্তু ভালো না লাগার জন্য আব্বু আম্মুর কাছে গেলাম। তাদের সাথে কিছু সময় কথা বলার পর রুমে এসে ফোনের ডাটা অন করতেই মেসেঞ্জারে একটা শব্দ হলো। লক্ষ্য করলাম আসমা রিপ্লাই দিছে, তবে শুধুমাত্র একটা রাগি ইমোজি। কি আর করা, আর কোনো টেক্সট করলাম না। তারপর সেদিনের মতো রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন খুব সকালে কারো ডাকে ঘুম ভেঙে গেল। পুরোটা মেজাজ খারাপ করে তার দিকে লক্ষ্য করতে দেখলাম ভাবি দাঁড়িয়ে আছে। কি হলো, ডাকছো কেন? ঘুম থেকে উঠো। একটু পরে, তুমি যাও। না, এখন উঠো। ভাবি প্লিজ। বুঝতে পারছি, আমার ছোট বোনের সাথে তোমাকে বিয়ে দিতে হবে, তাহলে বুঝবে। কেন, তোমার বোন কি ভূত? ভূত না, তবে ভূতের থেকেও বেশি কিছু। বেশি কিছু মানে? যে সকালে ঘুম থেকে উঠে না, তার শরীরে সোজা পানি ঠেলে দেয়। আমাকে অনেকবার দিছে। বাব্বা, ঠিক আছে তুমি যাও, আমি উঠছি। তারপর ভাবি চলে গেল। আর এখন শুনুন, আমি তখন অবধি জানি না আসমা ভাবির ছোট বোন। জানলে হয়তো ভাবিকে বলে দিতাম আসমার সম্পর্কে। সে যাই হোক, এখন গল্পে আসা যাক। ভাবি চলে যাওয়ার পর ফ্রেশ হয়ে নিচে এলাম, দেখলাম আব্বু ভাইয়া বসে আছে। এত সকালে ঘুম থেকে ওঠার কারণ কি? তোমার বৌমা আছে না, তার বোনকে বিয়ে করব, তাই সকাল সকাল ওঠার প্রস্তুতি নিচ্ছি। বিয়া মানে? আব্বু, তোমার একটু বয়স হয়েছে, তাই তুমি বুঝবা না। বুঝবো না মানে? তুই দাঁড়া। কে শোনে কার কথা? এক দৌড়ে রান্নাঘরে আম্মুর কাছে। আব্বু দরজা অবধি এসে আর আসছে না। আব্বু আসো, অনেক ভালো খাবার হচ্ছে। না থাক, আমি যাই। এখানে কেন এসেছিলে? আব্বু কিছু বলার আগে আমি আম্মুকে বললাম, আম্মু, আব্বু আমাকে মারার জন্য এসেছে। কি? আরে আমি তো মজা করছিলাম। আর মজা করতে হবে না, তুমি এখান থেকে যাও। আব্বু আম্মুর কথা শুনে চলে গেল। এটা অবশ্য আজ প্রথম না, এর আগেও অনেকবার হয়েছে। যখন আব্বু মারতে চাই আম্মুর কাছে চলে আসি, আবার যখন আম্মু মারতে চাই আব্বুর কাছে চলে আসি, যার জন্য কেউ মারতে পারে না। আব্বু চলে যাওয়ার পর একটা চেয়ার টেনে আম্মু এবং ভাবির কাছে বসলাম। ওই, আজ কি বলেছিস? বলেছি ভাবি ছোট বোনকে বিয়ে করব। কি? তুমি তোমার ছোট বোনকে এখন অবধি দেখোই নাই? আরে আমি মজা করছিলাম। গাধা। সে যাই হোক। সোহান, আজকে কিন্তু আমাকে নিয়ে ঘুরতে যেতে হবে। আজই? হ্যাঁ। ঠিক আছে, তাই হবে। তারপর আম্মু এবং ভাবির সাথে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর রুমে চলে আসলাম। কিছু সময় পর ভাবিকে নিয়ে ঘুরতে বের হলাম। এখন বলো কোথায় যাবে? প্রথমে তোমার কলেজে চলো, তারপর অন্য কোথাও যাব। কলেজে কেন? আমার বোন সাথে যাবে। ঠিক আছে। তারপর ভাবিকে নিয়ে কলেজে গেলাম। কলেজে যাবার পর ভাবি কাকে যেন কল করে কথা বলতে লাগলো, তাই আমি গাড়ির বাইরে গেলাম। বাইরে প্রায় 5 মিনিট অপেক্ষা করার পর দেখলাম আসমা আমার দিকে আসছে। তারপর ভাবিকে নিয়ে কলেজে গেলাম। কলেজে যাবার পর ভাবি কাকে যেন কল করে কথা বলতে লাগলো, তাই আমি গাড়ির বাইরে গেলাম। বাইরে প্রায় 5 মিনিট অপেক্ষা করার পর দেখলাম আসমা আমার দিকে আসছে। এই রে, এই মেয়ে জেনে গেল না তো আমি সেই ছেলে? কিন্তু আমি তো কাউকে বলিই নাই, তাহলে জানলো কি করে? আল্লাহ, এখন যে এই মেয়ে কি করবে? এমনিতেই মাথার 2 তার কাটা, এখন কি না কি করবে। আল্লাহ আমাকে বাঁচাও। মনে মনে এসে ভাবছি, এমন সময় আসমা বলল, ওই কুত্তা, তুই এখানে কি করিস? আমি এখানে না মানে? কি মানে মানে করছিস? তুই এখানে কেন সেটা আগে বল। কিছু বলতে যাব, ঠিক সেই সময় ভাবি বলল, সোহান, ভিতরে আয়। তার মানে তুই ড্রাইভার? আমি ড্রাইভার? আমিও তো সেটাই বলছি। ড্রাইভার। তোমাকে একটু পরে বলছি। আসমাকে কিছু বলার সুযোগ না দিয়ে ভাবিকে গাড়ির ভিতর থেকে বাইরে বের করে একটু দূরে নিয়ে আসলাম। আরে, বাইরে আনলে কেন? ওইটা তোমার কে হয়?
কেন, আমার বোন? নিজের বোন? হ্যাঁ, কিন্তু তোমাকে কি কিছু বলেছে? বলেনি, তবে বলবে। কি বলবে? আরে এটাই সে মেয়ে। কোন মেয়ে? আরে আমি যাকে ভালোবাসি। কি? তার মানে আসমা? হ্যাঁ। ঠিক আছে, আমি ওকে সব বলবো। না ভাবি, কিছু বলবে না। ও যদি কিছু জিজ্ঞাসা করে তাহলে বলবে আমি ড্রাইভার। কি বলছিস এসব? পাগল হয়েছিস? না, তোমাকে যা বলছি তাই করবা প্লিজ। কিন্তু সোহান, তুই এসব কেন করছিস? সময় হলে বুঝতে পারবে। ঠিক আছে, তোর ইচ্ছা। ভাবির সাথে কথা বলা শেষ করে গাড়িতে আসলাম। আমাদের দেখে আসমা বলল, আপু তোর এই ড্রাইভারের সাথে কি এত কথা? তেমন কিছু না সোহান, এখন চল। তারপর ভাবির কথা মতো একটা স্থানে আসলাম। ভাবি আর আসমা হাঁটাহাঁটি করছে, কিন্তু আমার মনটা চাইছে আসমাকে লাথি দিয়ে ঠান্ডা জলে ফেলে দেই। সারাটা রাস্তা জ্বালাতে জ্বালাতে এসেছে। মানে আমি ওকে এতদিন যেসব কথা বলেছি সব কথা ভাবিকে বলে দিছে, সাথে অপমান তো আছেই। ওই, তোর এতক্ষণ ধরে ডাকছি, শুনতে পাস না? কি হয়েছে? কি হয়েছে মানে? আমাদের জন্য বাদাম নিয়ে আয়। আমার কাছে টাকা নাই। জানি তো, তুই একটা ফকির। আর আমাকে বলছিলি আই লাভ ইউ। হাউ ফানি। আরে তুই নিজেকে একবার দেখ আর আমাকে একবার দেখ। তোর সাথে কি আমার কখনো যায়? সরি। কিসের সরি? শালা ফকির কথাকার। আসমার কথা শুনে এবার প্রচুর রাগ হয়ে গেল। বারবার আজে বাজে কথা বলছে। চুপ, একদম চুপ। আর একবার কথা বললে আমি তোকে কি করব আমি নিজেও জানি না। কি আছে তোর যার জন্য এত অহংকার? হ্যাঁ, আমি তোকে ভালোবাসি, তবে তোর সম্পত্তির জন্য না। সরি, ওটা তো তোর সম্পত্তি না, তোর বাবার। কি বলেছিস? বারবার আমি ফকির? হ্যাঁ, আমি ফকির, তবে একটা কথা বারবার বলবি না। আর কি খেতে চেয়েছিলি? বাদাম, রাইট? তুই এখানে একটু অপেক্ষা কর, তোর জন্য বাদাম নিয়ে আসছি। একেবারে কথাগুলো বললাম। কথা বলার সময় খেয়াল করলাম আসমা অনেকটা মূর্তির মতো দাঁড়িয়ে আছে। হয়তো এমন কিছু আশা করিনি। তারপর আসমার থেকে চলে এসে ভাবির কাছে এলাম। ভাবি কিছু টাকা দাও, বাদাম কিনবো। আমি বাসা থেকে বেরোবার সময় পার্স আনতে ভুলে গেছি। ঠিক আছে, কিন্তু তোর আর আসমার মধ্যে কি এমন কথা হলো? দেখলাম তুই রেগে কথা বলছিস। ও কিছু না, তুমি টাকা দাও। তারপর ভাবির থেকে টাকা নিয়ে বাদাম কিনে আসমার কাছে গেলাম। তবে আসমাকে দেখে অনেকটা অবাক হলাম, কারণ আমি যে অবস্থায় দেখে গেছি ঠিক একইভাবে রয়েছে। পেতনি ধরলো না তো, তাতে আমার কি? বাদামের প্যাকেটটা আসমান হাতে ধরিয়ে দিয়ে বললাম, নে খা। কিন্তু তাতেও কোনো কথা বললো না। এবার একটু ভয় হলো, মেয়েটার কিছু হয়ে গেল না তো। মনে মনে এসে ভাবছি, ঠিক তখন একটা ফাজিল বুদ্ধি মাথায় চাপলো এবং সেটা প্রয়োগ করলাম। ভাবি তোমার ছোট বোন কেমন যেন হয়ে গেছে, আমাকে কিস করতে চাইছে। কথাটি বলা শেষ করে আসমান দিকে তাকাতেই মনে হলো ওর চোখের মধ্যে অগ্নিগিরি উৎপন্ন হচ্ছে। ভাবি, তুমি ভাইয়ার সাথে কথা বলা বাদ দিয়ে তোমার এই পেতনি বোনকে দেখো, আমার ইজ্জত লুটে নিল, প্লিজ বাঁচাও। আমার কথা শুনে ভাবি ভাইয়ার সাথে ফোনে কথা না বলে আমাদের কাছে এলো। কি হয়েছে তোদের? ভাবি, আমার সব শেষ। শেষ মানে? তোমার বোন আমার আর কিছু বলা হয়ে উঠলো না, কারণ তার আগে আসমা ওর হাত দিয়ে আমার মুখ চেপে ধরলো। আসমার হাতটা মুখে পড়তে আমি যেন কোথায় হারিয়ে গেলাম। যে মেয়ে শুধু আমাকে থাপ্পড় মারে, এখন সেই কিনা ডাহা মিথ্যা কথাও মেনে নিয়ে আমাকে আটকে রেখেছে। মনটা চাইছে আসমানের সুন্দর শৈল্পিক হাতটায় ভালোবাসার পরশ এঁকে দেই, কিন্তু পারছি না। সে যাই হোক, আসমা ভাবিকে একটু দূরে যেতে বলল। ভাবিও আর কোনো কথা বলল না, কারণ ভাবিটা আমার ভাইয়ের সাথে ফোনে প্রেম আলাপ করবে। ভাবি চলে যাওয়ার পর আসমা হাতটা সরালো। তোমার হাতটা কিন্তু অনেক শৈল্পিক। শালা লুচ্চা, আপুকে আবার মিথ্যা বললি কেন? তুমি পেতনির মতো দাঁড়িয়েছিলে তাই ওই রকম করেছি, কারণ আমি অল্প বয়সে বিধবা হতে পারবো না। বিধবা মানে? তুমি বুঝবা না। যাও, তোমার আপুর সাথে হাঁটাহাঁটি করো, তাড়াতাড়ি বাসায় যেতে হবে। আসমা কিছু না বলে চলে গেল। আরও কিছু সময় পর ভাবি আর আসমা আসলো। তারপর তারা দুজনেই গাড়িতে বসলো। ভাবি এত তাড়াতাড়ি বাসায় যাবে? তাহলে কি করব? তুই তো শুধু গাড়ির মধ্যে বসে পাইছিস এক ফোন টিপা। আরে তোমার তো ছোট বোন ছিল, আর বেআইন কেমন ঘোরাঘুরি করলেন। আপু, আমি শিওর তোমাদের দুজনের কথা বলা দেখে আমি পাগল হয়ে যাব। কেন পাগল হওয়ার কি আছে? আগে বল তুই কে? ড্রাইভার। তাহলে আপুকে ভাবি ডাকছিস কেন? বড় ম্যাডাম বলে দিছে। বড় ম্যাডাম মানে? ভাবি শাশুড়ি আম্মা। ও, আমি তো অন্য কিছু ভাবছিলাম। কি ভেবেছিলে? সেটা তোর জানা লাগবে না, এখন চল। আমিও আর কোনো কথা না বলে ড্রাইভ করতে লাগলাম। তবে কোথায় যাব সেটা জানি না, তাই ভাবিকে বললাম, ভাবি
এখন কোথায় যাব? আমাকে বাসায় নামিয়ে দিও, তারপর আসমা তোমাকে পরে ঠিকানা বলে দিব। ঠিক আছে। তারপর ভাবিকে বাসায় নামিয়ে দিয়ে আবারও ড্রাইভ করতে লাগলাম। এই যে ম্যাডাম, বাসার ঠিকানা বলেন। মাগুরা আরএফ টাওয়ার। এরকম চুপ হয়ে গেলে কেন? বিএফটার জন্য কষ্ট হচ্ছে। বিএফ মানে? তোমার বিএফ আছে, আমায় বলনি কেন? তোকে বলতে যাব কেন? দেখো আসমা, আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি। ওই চুপ, তোর কোনো ঠিকানা আছে? কাজ তো করি শুধু ড্রাইভিং, সেটাও আমার দুলা ভাইয়ের বাসায়। তাতে কি হয়েছে? আমি তো তোমাকে ভালোবাসি, তাই না? এত কথা বলা বাদ দিয়ে গাড়ি চালা। গাড়ি ড্রাইভ করছি। এমন সময় আসমা গাড়ি থামাতে বলল, কিন্তু এটা তোর বাসা না। ওই শালা ফকির, ওই দেখ আমার বিএফ। ফটোটা দেখার পর আমি হাসবো নাকি কান্না করব বুঝতে পারছি না, কারণ ফটোটা কোনো মানুষের না, শুধুমাত্র একটা বিড়াল। কি হলো, কথা বলছিস না কেন? না মানে এমনি। তাহলে হাসছিস কেন? তেমন কিছু না। ওই চুপ, এখন তাড়াতাড়ি গাড়ি চালা। ঠিক আছে জানেমান। তোকে আমি ধুর। আসমার সাথে আর কোনো কথা না বলে ওর দেওয়া ঠিকানায় নিয়ে আসলাম। আসমা গাড়ি থেকে নেমে চলে গেল। কি মেয়ে রে বাবা, একটাবারের জন্য বাসার ভিতরে আসতে বলল না। শালি কিপটা একটা। সেখানে আর না থেকে বাসায় চলে এলাম। এইভাবে আরও কিছুদিন চলে গেল। নতবে এখন অবধি আমি আসমাকে জানতেই দেইনি আমি কে আর কি আমার পরিচয়। একদিন রাতে আম্মু আব্বুর সাথে কথা বলছি, এমন সময় ভাবি আসলো। বৌমা কিছু বলবে? হ্যাঁ আম্মা। বলো। আম্মা আমি আসলে কালকে বাসায় যেতে চাচ্ছিলাম। কিছুদিন পর গেলে হয় না? ঠিক আছে আম্মা। আর আম্মা, আপনি কি সোহানের বিষয়ে কিছু জানেন? ভাবি তারা সব জানে, তুমি এখন তার পরিচয় দিও না, দিলে আমার জীবনে ফেলুদা বের করে ছেড়ে দিবে। বৌমা, তুমি ওর কথা শোনো না, তুমি আমাদেরকে বলো। তারপর আর কি, কলেজার ভাবিটা সবকিছু আব্বু আম্মুকে বলে দিল। আব্বু আম্মু তোমরা জানো ভালো, বাট এই কথা যেন আসমা না জানে। ও জানে আমি শুধুমাত্র তোমাদের বাসার একটা ড্রাইভার। ঠিক আছে, তাই হবে। এরপর আব্বু আম্মু আর ভাবির সাথে আরও কিছু সময় কথা বলে রুমে চলে এলাম। অপরদিকে আসমা সেদিনের মতো ঘোরাঘুরি করে বাসায় এসে ঘুমিয়ে পড়ে। সন্ধ্যার সময় ঘুম থেকে উঠে ভাবতে থাকে সোহানের কথা। ছেলেটা কত কিছু সহ্য করে যাচ্ছে, কিন্তু কখনো আমার এসবের কথার বিপরীত উত্তর দেয়নি। কত ভালোবাসে পাগলটা। এসব ভাবতে ভাবতে বিছানায় থাকা বালিশটাকে জড়িয়ে ধরে। রাতে খাবার খাওয়া শেষ করে আসমার রুমে বসে তার বান্ধবীদের সাথে ফেসবুকে কথা বলতে মগ্ন। এমন সময় ভাবি মানে আসমার আপু আসমাকে কল করে। আসমা কেমন আছিস? হ্যাঁ আব্বু ভালো, তুমি কেমন আছো? ভালো। আব্বু আম্মু কেমন আছে? তারাও ভালো আছে। আসমা একটা কথা বলার ছিল। সেটা বলার জন্য কি তোমার পারমিশন নিতে হবে? কি বলবা বলো। শোনার পর সত্যিটা বলবি তো? হ্যাঁ রে আপু, একদম সত্যি কথা বলবো। তুই কি কাউকে ভালোবাসিস? কথাটি শোনার পর যথারীতি দুজনেই স্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণ পর আসমা বলল, ইয়ে মানে আপু আসলে। সত্যিটা কিন্তু বলার প্রমিস করেছিলি। হ্যাঁ আপু, ভালোবাসি। তা ছেলেটা কে শুনি? শোনার পর রাগ করবা না, আগে বলো। আরে রাগ করবো কেন? আসলে আমি যাকে ভালোবাসি সে অনেকটাই গরিব, কিন্তু আপু বিশ্বাস করো ও অনেক ভালো। ঠিক আছে, এবার বল ছেলেটা কে? আসলে আপু ছেলেটা তোমাদের বাসায় ড্রাইভার। কি ড্রাইভার? হ্যাঁ আপু। তুই শেষে কিনা একটা ড্রাইভারের সাথে? নাম কি? সোহান। ভাবি কথাটা শুনে সে এত খুশি হয়েছে যে বলার মতো নয়। তারপরেও ভাবি নিজেকে স্বাভাবিক আর আসমাকে পরীক্ষা করার জন্য বলল, কি বলছিস এসব? ভেবে দেখেছিস? এখানে ভাবার কি আছে? কিন্তু তুই কি জানিস আমার দেবর তোকে কত ভালোবাসে? দেখো আপু, আমি তোমার দেবরকে চিনি না, আর তাকে আমি কখনোই ভালোবাসতে পারবো না। কেন পারবি না? কারণ আমি সোহানকে অনেক ভালোবাসি। যেদিন থেকে ওর সততা দেখেছিলাম সেদিন থেকেই ওকে ভালোবাসি। তোমরা হয়তো জানো না,
সোহান তোমাদের বাসায় ড্রাইভারের পাশাপাশি পড়ালেখাও করে। তাতে আমার কোনো যায় আসে না। তবে আমি যেদিন ওকে বিনা অপরাধে মেরেছিলাম, তারপরেও সোহান কোনো প্রতিবাদ করেনি, বরং হাসি মুখে সব সহ্য করেছে। একদিন আমি বাসায় আসার পর খেয়াল করলাম সোহান একটা ছোট্ট প্রতিবন্ধী ছেলেকে সাহায্য করছে। সেটা দেখার পর আমি ওকে ফলো করি। ওদের পিছু পিছু যাওয়ার পর খেয়াল করলাম সোহান ভাইয়াটাকে একটা দামি রেস্টুরেন্টে নিয়ে যায় এবং সেই প্রতিবন্ধী ছেলেটাকে অনেক সুন্দর সুন্দর খাবার খাওয়ায়। এটাই শেষ নয় আপু, রেস্টুরেন্ট থেকে বেরিয়ে সোহান এবং সেই প্রতিবন্ধী ছেলে একটা রিক্সা নেয়। আমিও তাদের পিছু নেওয়ার জন্য আমিও একটা রিক্সা নেই। রিক্সাটা কিছু দূর যাওয়ার পর দেখলাম সোহান ছেলেটাকে অনাথ আশ্রমে ভেতরে নিয়ে গেল। আমি দূর থেকে স্পষ্ট বুঝতে পারলাম সোহান তার মানিব্যাগ থেকে প্রায় সবগুলো টাকাই ওই ছেলেটা এবং ওই অনাথ আশ্রমকে সচল রাখার জন্য টাকাগুলো দান করে। ব্যাস, তখন থেকেই আমি ওকে ভালোবাসি। কারণ যে ছেলেটা একটা অনাথ ছেলেকে এতটা ভালোবাসে, তাহলে আমাকে কতটা ভালোবাসবে। হ্যাঁ, আমি জানি ওর বেতন কম, তোমরা ওকে কম টাকা দাও, কিন্তু আপু বিশ্বাস করো, আমার এতে কোনো সমস্যা হবে না। আমি অল্পতেই অনেক খুশি থাকতে পারবো। তুমি প্লিজ আমাকে এই বিষয় নিয়ে আর কোনো কথা জিজ্ঞেস করো না। আসমার কথা শুনে ভাবি নিজেও যেন বাকরুদ্ধ হয়ে গেছে, কি বলবে ভেবে পাচ্ছে না। অনেকটা ভাবির গর্ব হচ্ছে বটে, কেননা তার ছোট বোন টাকাকে নয় বরং ভালোবাসাটাকে আপন করে পেতে চায়। আসমার কথাগুলো শোনার পর ভাবির চোখ দিয়েও দুফোঁটা জল গড়িয়ে পড়ে। আসমাকে কি বলে এখন সান্ত্বনা দিবে সেটাও খুঁজে পাচ্ছে না। হঠাৎ মনে পড়ল আসমা সোহানকে যেসব কথা বলে অপমান করে সেই সব কথা, তাই বলল, কিন্তু তুই তো সোহানকে সহ্য করতে পারিস না। কে বললো তোমাকে? আমি তো নিজেই শুনলাম, তুই ওকে ছোট লোক, ফকির আরো অনেক কিছু বলে অপমান করিস। করি, তবে সেটা শুধু ওকে পরীক্ষা করার জন্য। বুঝলাম, কিন্তু আমি কোনো কথা শুনতে চাই না। এখন রাখছি, ভালো থেকো। ভাবিকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে আসমা কলটা কেটে দেয়। কলটা কেটে দেওয়ার পর রুমটা বন্ধ করে দিয়ে আসমা নীরবে কান্না করে, কারণ আসমার মনে একটা ভয় হচ্ছে। সেই ভয়টা হলো যদি তার পরিবার এটা মেনে না নেয়, আবার যদি আসমার আপু মানে ভাবি সোহানকে চাকরি থেকে বের করে দেয়। সোহানকে নিয়ে হাজারো ভয় আসমার মনে। অনেকক্ষণ কান্না করার পর আসমা কখন ঘুমিয়ে যায় নিজেও জানে না। এদিকে আসমার সাথে কথা বলা শেষ করে ভাবি কি করবে ভেবে পাচ্ছে না। আসমার সাথে যেসব কথা হয় সেটা ভাইয়াকে বলে। সব কিছু বলার পর ভাইয়া নিজেও অনেক খুশি হয়। এক পর্যায়ে ভাবি আমাকে বলার জন্য রুম থেকে বেরোতে যাবে, ঠিক তখন ভাইয়া ভাবিকে বাধা দেয় এবং সারপ্রাইজ দিবে বলে সেদিনের মতো সবাই ঘুমিয়ে পড়ে। পরের দিন প্রতিদিনের মতো কলেজে চলে আসলাম। তবে আজ কলেজে যাওয়ার পরপরই আসমাকে দেখতে পেলাম, কিন্তু আসমাকে দেখার পর হঠাৎ করে বুকের বাঁ পাশটায় চিনচিন ব্যথা অনুভব করলাম, কারণ আসমাকে দেখে মনে হচ্ছে অনেক কান্না করেছে, চোখ অনেকটা ফোলা ফোলা লাগছে। আসমাকে এমন অবস্থায় দেখতে একদম খারাপ লাগছিল, তাই ক্লাসের দিকে পা বাড়ালাম, কিন্তু পেছন থেকে আসমার ডাক শুনে দাঁড়িয়ে গেলাম। সোহান, আজ কি তোকে কেউ কিছু বলছে? কে কি বলতে যাবে? না মানে আমার আপু, বা তুই যে বাসায় চাকরি করিস সেই বাসার লোকজন। সেটা চাকরি না বলো, আমি যে বাসার চাকর সেই বাসার মানুষজন। থাপ্পড় দিয়ে কান ফাটিয়ে দিব কুত্তা। আর আমি কি করব শুনি? কি করবি তুই? ভালোবাসি বলবো। ধুর, তোর সাথে কথা বলাই বোকামি। কথাটি বলে আসমা আমার কলার ছেড়ে দিয়ে চলে গেল। আজ আসমান ব্যবহার দেখে অনেকটা অবাক হলাম, কারণ আজ নিজ থেকে আমার সাথে কথা বলল। অন্যদিন হলে তো আপনারা বুঝতেই পারছেন। সে যাই হোক, ওখানে আর দাঁড়িয়ে না থেকে ক্লাসে চলে এলাম। যথারীতি সবগুলো ক্লাস করার পর বাসায় চলে এলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে নিচে আসতেই ভাবি বলল, সোহান ভাই আমার, এখন থেকে একটু কম ঘুমানোর চেষ্টা কর। কেন ভাবি? সেটা তোর উপকারের জন্যই। তবে উপকারটা কি শুনি? এখন বলা যাবে না, আম্মা আছে। তার মানে আমি এই পরিবারের বাইরের মানুষ? আরে আম্মা, কি যে বলো, তুমি তো আমাদের সবার কলিজা, তাই না সোহান? থাক, আর বলতে হবে না। এখন কিছু বলবে নাকি আমি চলে যাওয়ার পর বলবে? না আম্মা, তুমি এখানে থাকো। তাহলে বলো। তারপর গত রাতে ভাবির আর আসমার কথাগুলো সব বলল। সব শোনার পর আমি নিজেও বিশ্বাস করতে পারছি না আসমা আমাকে এতটা ভালোবাসে। ভাবি, তুমি কি সত্যি বলছো? তোর কি মনে হয় আমি মিথ্যা বলছি? ও ভাবি, তুমি আমায় কি শোনাইলা? খুশিতে মন চাইছে এখনই লুঙ্গি ড্যান্স দেই।
আম্মুর ভাবিকে জড়িয়ে ধরে এক দৌড়ে রুমে চলে এলাম। রুমে এসে টেলিভিশন চালু করে ফুল সাউন্ড দিয়ে একটা গান স্টার্ট করে নাচ শুরু করলাম। কিছু সময় পর হাঁপিয়ে যেতেই বিছানায় শরীরটা এলিয়ে দিলাম। কখন ঘুমিয়ে গেছি নিজেও জানি না। রাতে খাবার খাওয়ার জন্য আম্মু ডেকে তুলল। তারপর ফ্রেশ হয়ে রাতের খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। কিছুক্ষণ বন্ধুদের সাথে কথা বলে ঘুমাতে যাব, এমন সময় আসমার কথা মনে পড়ল। মেয়েটা পারেও আমাকে বোকা বানাতে, আর যেটা চেয়েছিলাম সেটাই হলো। আসমা টাকাকে নয় বরং আমাকে এবং আমার সততাকে ভালোবেসেছে। এসব কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলাম। পরের দিন কলেজে ঢুকতেই দেখলাম আসমা এবং ওর ফ্রেন্ডগুলো বসে আড্ডা দিচ্ছে। ওদের কাছে যেতে যেতে ভাবতে লাগলাম, মেয়েটা পারেও অনেক, এতদিন কত বকা অপমান করলো, আর সেই নাকি আমাকে ভালোবাসে। তুমিও অপেক্ষা করো শোনা, আমাকে কষ্ট দেওয়া তুমি হাড়ে হাড়ে টের পাবে। এসব ভাবতে ভাবতে আসমাদের কাছে চলে এলাম। তুই এখানে কেন? তোমার সাথে প্রেম করতে আসলাম, কথাটি বলে আসমার পাশে বসলাম। তুই এখানে বসলি কেন? তাহলে কি তোমার কোলে বসবো? তোরে আমি? তারপর আমার গলা ধরে কিছু সময় ঝাঁকানোর পর ছেড়ে দিয়ে আগের অবস্থায় বসলো। আর মরবে না? তুই কে যে তোকে মারতে যাব? তাহলে এখন মারলা কেন? মন চাইলো তাই মারলাম, দরকার পড়লে আবার মারবো, তাতে তোর কি? যদি আমি কোথাও হারিয়ে যাই? হারিয়ে যাবি মানে? তুমি বুঝবে না, এখন বলো কেমন আছো? সেটা তোকে বলতে যাব কেন? আমাকে না বললে কাকে বলবা শুনি? যাকে ইচ্ছা তাকে বলবো। আর তুই এখান থেকে যা, না হলে তোর খবর আছে। ওকে যাও বলতে হবে না, যখন আমি চলে যাব তখন বুঝতে পারবা। কুত্তা ফকির, বারবার কোথায় চলে যাওয়ার কথা বলিস? তোকে আমি? কে শোনে কার কথা? এক দৌড়ে ক্লাসে চলে এলাম। ক্লাসে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, এমন সময় আসমা ক্লাসে আসলো। সেদিকে আর খেয়াল না করে বন্ধুদের সাথে মজা করতে লাগলাম। কিছুক্ষণ মজা করার পর ক্লাসের স্যার এলো। তবে ক্লাসগুলো করার সময় আসমার দিকে চোখ পড়তেই দেখতে পেলাম আমার দিকে কেমনভাবে যেন তাকিয়ে আছে। এটা অবশ্য আজ প্রথম না, মাঝে মাঝে তাকিয়ে থাকে, তবে আজকের তাকানোটাই অনেকটাই ভিন্ন। হয়তো কিছু চাওয়া বা পাওয়ার আশায় তাকিয়ে আছে। দুজনের একই সাথে চোখ পড়তেই মুচকি হেসে ক্লাসে মনোযোগ দিলাম। যথারীতি সবগুলো ক্লাস করার পর বাইরে বের হব, এমন সময় কে যেন পেছন থেকে ধাক্কা দিল। নিজের ভারসাম্য রক্ষায় ব্যর্থ হওয়ায় সামনে থাকা মেয়েটার সাথে ধাক্কা লেগে দুজনেই পড়ে যাই। জয়কে জিজ্ঞেস করলাম কে ধাক্কা দিছে। প্রতি উত্তরে বলল আসমা এটা করেছে। আসমার দিকে তাকাতেই দেখলাম চুপ করে দাঁড়িয়ে আছে। মুচকি হাসি দিয়ে পড়ে যাওয়া মেয়েটার দিকে তাকাতেই, ফকিরের বাচ্চা, দেখে চলতে পারিস না? ইচ্ছে করে মেয়েদের উপর পড়তে অনেক ভালো লাগে তাই না? আমি আসলে ইচ্ছে করে কিছু করিনি, গালে হাত দিয়ে কথাটা বললাম। ইচ্ছে করে করিস নাই মানে? খুব ভালো করে জানি তোদের মতো ছেলেদের। আসিস তো বড়লোক বাপের কোনো মেয়েকে পটাতে। আর তুই আমার ড্রেসের কি করলি? তুই জানিস এই ড্রেসের দাম কত? সারা বছর কাজ করলেও এমন একটা ড্রেস কিনতে পারবি? আমি দুঃখিত। সরি বলার পর আসমার দিকে তাকালাম, তবে আসমাকে দেখে অনেকটা ভয় করছে। অগ্নিময় চোখ নিয়ে আমার আর পড়ে যাওয়া মেয়েটাকে দেখছে, কিন্তু কিছু বলছে না। সরি মানে? তোকে আজ এটার উপযুক্ত শাস্তি পেতে হবে, না হলে তোরা ভালো হবি না। তারপর পড়ে যাওয়া মেয়েটি তার এক ফ্রেন্ডের হাত থেকে সস নিয়ে আমার শার্টের উপর ছুঁড়ে মারল। মেয়েটা এমন কাজ করবে ভাবতে পারি নাই। শার্টের দিকে তাকাতেই বুঝতে পারলাম নষ্ট হয়ে গেছে, আর এটা বেশি সময় পরে থাকাও যাবে না। মনে মনে এসব ভাবছি, এমন সময় ঠাস ঠাস শব্দ হলো। ভালো করে তাকাতেই দেখতে পেলাম আসমা মেয়েটাকে থাপ্পড় মারছে। তারপর আসমা কি মনে করে যেন পড়ে যাওয়া মেয়েটার চুল ধরে সসের বোতল কেড়ে নিয়ে তার ড্রেসের উপর ছুঁড়ে মারল। আসমার এমন রাগ দেখে নিজেরই গলা শুকিয়ে উঠল। একটা ঢোক গিলে আসমার দিকে তাকালাম, তখন বলল, তুই কি বলেছিলি? ড্রেসের দাম ও জোগাড় করতে পারবে না তাই না? এই নে টাকা। পার্স থেকে কিছু টাকা মেয়েটার মুখের উপর ঢিল ছুঁড়ে মেরে দিল। আসমা, এখানে তো মেয়েটার কোনো দোষ নেই। তুই চুপ কর কুত্তা, এই মেয়ের সাহস কত! ওকে তো আমি আজ মেরেই ফেলবো। অবস্থা বেগতিক, তাই আসমাকে এক প্রকার জোর করেই সেখান থেকে নিয়ে আসলাম। আসার পরই, ওই তুই আমাকে এখানে নিয়ে আসলি কেন? তো কি করব, আর মেয়েটাকে মারছিলা কেন? মারবো নাকি আদর করব? মানে? মানে তোর কি হাত নাই? তোকে যে মারলো আর তুই কিছুই বলতে পারলি না? আর এই যে তোমরা কি কিছুই বলতে পারলা না? সোহানের আর্থিক অবস্থা না হয় খারাপ, কিন্তু তোমাদের তো না। কি বলবো আমরা? সোহান আগে থেকেই আমাদের সবাইকে চুপ থাকতে বলেছে। ওই তুই ওদের চুপ থাকতে বলছিস কেন? তাছাড়া কি করব, আমি তো একটা ফকির। তোকে একদম মেরেই ফেলবো আর একবার এই কথা বললে। কেন, যেটা সত্যি সেটাই তো বলছি। তোর বলতে হবে না তোর সত্যি কথা। কিছু সময় চুপ থাকার পর আবারও আসমা বলল, জয়
তোমার শার্টের নিচে ওটা টি শার্ট? হুম। শার্ট খুলো। মানে কি বলছে এসব? যেটা বলছি সেটা করো। তারপর জয় আর কিছু বলার সাহস পেল না, কারণ আসমা এখনো রেগে আছে। জয় শার্ট খুলে আসমার হাতে দিল। তারপর আসমা আমাকে সাথে করে কলেজের বাথরুমে নিয়ে আসলো। আরে, আমাকে এখানে আনলে কেন? এত কথা বলিস কেন? যা ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে শার্টটা পরে নেয়।